আমি আজ রাতে আর বাড়ি যাবো না। কারণ আমার বাবার বয়সী অনেক শিক্ষকরা 50 চাকরি করে 10টা টাকা হাতে দিতে পারে নাই। কোন কুচক্রম মহা বাংলাদেশে থেকে এখনো স্বতন্ত্র নাই মাদ্রাসাকে জাতীয়করণ করতে দিচ্ছেন না। আমি সেই কুচক্র মহলকে সরাসরি এখানে দেখতে চাই। জনশক্তি বড় আর কুচক্র শক্তি বড়। ওটাই ছাত্র জনতা। আমি আজকে রাতের ভিতরে যদি আমার কর্মীদেরকে এই শীতের ভিতরে থাকতে হয়, আমি সারা পৃথিবীকে মেসেজ চালিয়ে দিলাম, সাংবাদিক ভাইয়েরা জীবনে আর কোনোদিন কিছু চাইতে আসবো না। দাবি একটাই, আমার এই সাদা দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে যদি আজ রাতে এখানে থাকতে হয়, 24-এর গণঅভ্যুত্থান আল্লাহর কসম করে বলছি এখান থেকে শাহাদাত থেকে আমার শুরু হয়ে যাবে। একটা রাতও যদি আমার সহযোদ্ধা ভাইরা এখানে শীতের ভিতরে থাকে, উপস্থিত সমস্ত মহলের সমস্ত কর্মচারী বৃন্দরাকে বলবো আমাদের সাথে এক রাত এখানে দাঁড়িয়ে থাকার জন্য তাদের শাস্তি হবে। কারণ পিয়ন পোস্টে চাকরি করে ছেলে মেয়েকে বিদেশে পড়ালেখা করান, আর আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টিউশনি করে আমার ছেলে মেয়ের জন্য টাকা পাঠাতে হয়। কেন এই মানবতার জীবন বাঙালি জাতি আমার সন্তানেরা আমার সকল ভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় মাধ্যমিক শিক্ষা থেকে মাস্টার পর্যন্ত দেশের সকল সন্তানদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমাদের পাশে এসে আমাদেরকে সহযোগিতা করো, নয়তো বাবাকে পাখির মতো গুলি করে আমাদেরকে এখানে শেষ করে দাও। আমার আর কোনো বোনকে যেন লজ্জার মুখ দিয়ে বাড়িতে ফিরতে না হয়, আমার আর কোনো ভাইকে দিয়ে যেন বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর কাছে মাথা নত করতে না হয়। তোমরা কি পুরুষ না পুরুষ আমি জানতে চাই। যদি পুরুষ হয় বাঁচতে হলে বাঘের মতো বাঁচো, ইঁদুরের মতো নয়। গতকালকে আমি গিয়েছিলাম, সেই তাজা রক্ত দিয়েছিল আবু সাইদ, মুদ্রা, ওসির নান্না জায়গা আমার অনেক সন্তান মেয়েরা 36 জুনের আন্দোলনকারী স্বতন্ত্র প্রদায় মাদ্রাসার সকল শিক্ষক যদি আপনারা আমার ডকুমেন্টস পান, 2 মাস পর্যন্ত আমার সন্তানকে দিয়ে আমি সেই পুলিশের ডিউটি পর্যন্ত করিয়েছি। তখন তো বলেননি যে স্বতন্ত্র প্রদায় মাদ্রাসার মহিলা শিক্ষিকার আন্দোলনের দরকার নাই। তখন তো কেউ বলেনি আমার ছেলে মেয়েকে তোমরা স্বতন্ত্র প্রদায় মাদ্রাসা শিক্ষিকার মেয়ে, তোমাদের ট্রাফিক ডিউটির দরকার নাই। কেন আমার ছেলে ঢাকায় ইটের আঘাতে সেই ছাত্রলীগের আঘাতে আমার ছেলে ঢাকা মেডিকেলে ভর্তি? কোনোদিন আমার ছেলে মাথা দিয়ে ভালোভাবে কাজ করতে পারবে কিনা জানি না, আপনারা দোয়া করবেন। আমার মেয়েকে সাবিকুল মহাবদ্দিন কলেজের প্রিন্সিপাল উনি আটকে রেখে আমার মেয়ের সহকর্মীদের সহ ছাত্রলীগের ছেলেদেরকে খবর দিয়ে নিয়ে আটকে রেখে, তবে আমি যেই নারী আমার সন্তান সেই মহিষে টেকটিকে দেওয়ালিকা করে তাকে আটকে রাখা হয়েছিল, আটকে রাখতে পারেনি তাকে। এবার আমি বলে গেলাম যদি স্বতন্ত্র প্রদায় মাদ্রাসা জাতীয় করার জন্য আমাকে জীবন দিতে হয়, আজকে আমি আমার সন্তানকে মেসেজ দিয়ে দেব, আমার হাল তুমি ধরে নিও, তবে এই পৃথিবীর মুখ থেকে দেবো এবার এই শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে কোন কুচক্র মহল বিলীন হতে যেতে না পারে। কারণ এই বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম ফাজিল কামিলের স্তম্ভ হচ্ছে আমরা স্বতন্ত্র প্রদায় মাদ্রাসা শিক্ষকরা। এই বাংলাদেশে কেবল একটাই সেক্টর আছে বিনা বেতনে কাজ করে, আমরা হচ্ছি সেই মহান পেশার মানুষ যারা জাতি গড়ার কারিগর। সেই কারিগরের গায়ে হাত যখন হাত দিতে পারে যারা, আমি মনে করি তারা নিজের বাবা মায়ের গায়ে হাত দিতে পারে। আমি আমার নিজের চাকরির জন্য এখানে আসি না, আমার যতটুকু যোগ্যতা আছে, আমার নিজের উপর এতটুকু কনফিডেন্স আছে, আমি চাইলে সকাল থেকে রাত পর্যন্ত 20,000 টাকা ইনকাম করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কারণ আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি নকল করে পাশ করি নাই। আমি প্রাইমারি শিক্ষকদের সাথে 22 সালে চ্যালেঞ্জ করেছিলাম, আসেন কে আছেন কাছে, কোন সাবজেক্টে আমরা কাঁচা আছি। আমার সন্তান আমার মাদ্রাসায় পড়ালেখা করে যদি সে সরকারি কলেজে চান্স পায়, এবং এই মাসে এই জানুয়ারিতে সে 8 দিন ক্যাম্প করেছিল, সে বিএনসিসি থেকে সারা বাংলাদেশ থেকে সে মেডেল পায়, তবে মাদ্রাসার ছাত্রী হিসাবে সে তার দোষটা কোথায়? তাহলে আমাদের এই স্বতন্ত্র প্রদায় মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেকের ঘরে মেধাবী সন্তান আছে। এখানে আমার এক আপার ছেলে আছে, এখানে ছেলেটা আছে, কোথায় আছেন আপনি?
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, একজন বরিশালে পড়ে, আমার সন্তানরা ঢাকায় পড়ে। কোথায় আমাদের দোষটা কি? মাথায় টুপি, পাকা দাড়ি, এই অপরাধ? আমার ভাইদের অপরাধ কি? ভদ্রতার সাথে সুশৃঙ্খল ভাবে আন্দোলন পালন করে, এটা অপরাধ? আমার ভাইদের অপরাধ কি? কোরআন শিক্ষা দেওয়া। আমার ভাইদের অপরাধ কি? ফজর হলে মসজিদে আযান দেয়। আমার ভাইদের অপরাধ কি? গাড়ি ভাঙচুর করতে পারে না। আমার ভাইদের অপরাধ কি? বেদাতি করতে পারে না, সাদা কাপড় দিয়ে শুয়ে পড়তে পারে না, সেই অপরাধ? আমি দেখেছি অন্যান্য আন্দোলনে যখন অংশগ্রহণ করেন যারাই, তখন বেদাতি করেন, কিন্তু আজকে পর্যন্ত আমার কোনো সহযোদ্ধা ভাইয়েরা কোনো বেদাতি করেন নাই। আমি নিজে, আমার বয়স 40 বছর পার হয়ে গেছে। গতকালকে আমাকে সারাদিন ভিজে রেখা হয়েছিল। আমার চেহারা দেখে বুঝেন কিনা জানি না, আমি 15 দিন পর্যন্ত অসুস্থ, জ্বর। আমার শক্তি নাই, কিন্তু আমার মনোবল দিয়ে আমার ভাইদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি আজকে পর্যন্ত মাঠ ছাড়ি নাই। আমার ছেলে মেয়ে আজকে পরীক্ষায় এ প্লাস পাওয়া, 2টা ছেলে মেয়ে টেস্ট পরীক্ষা করে, আমি একটা তো জানি না আমার সন্তান কি খেয়ে পরীক্ষা দিতে যায়। আমি তাদেরকে গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আসতে পারি না। আমি নিজে এখানে আসি, প্রতিদিন 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হয়, 80 টাকা দিয়ে আমার যেতে হয়। কালকে তাও যাইনি। আমার বোনরা যদি এখানে আর 3 যদি থাকতে পারে, আমি তাদেরকে সময় না দিতে পারে আমার নিজের কাছে লজ্জা হয়েছিল। বারবার টাকা ধার করে এই বলছে আমার ভাইদেরকে আমি আর থাকতে চাই না। আমি কোন মুখে আমার শ্বশুর বাড়িতে যাবো? আমার শ্বশুর বাড়ির মানুষ জীবনে কোনোদিন আমাকে উঠোনে দেখে নাই, আল্লাহর কসম, কোনোদিন আমাকে বাড়ির দরজায় দেখে নাই। আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা রাত কাটায় রাস্তায় বসে। এটা কি মাননীয় শিক্ষা উপভোক্তা মন্ত্রী? এটা কি আপনার নিন্দা নয়? এটা কি আপনার সুনাম? 40 বছর ধরে অভুক্ত শিক্ষকেরা বেতন চাইতে এসে তদন্ত করুন আমার কতজন মামুনের পুলিশের পার আছে, এমন জায়গায় পানি দিয়েছে আপনাদেরকে দেখানোর মতো না। আমাকে ধাক্কা দিয়ে ওরা হয়তো বুঝে গেছে এই নারী কোন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। আমি একাই ওদের সামনে চলে গিয়েছিলাম। আমার অপরাধ, কারণ আমি জীবনের মায়া ত্যাগ করে এসেছি। আমি বারবার প্রেস ক্লাবে আসতে চাই না। যখন কেন্দ্রীয় কমিটি থেকে ডাকা হয় প্রত্যেকটা জেলায় জেলায়, বাইরে আমার আসতে আসতে নিরাশ হয়ে গেছে। যতবার যাই কিছুই তো পাই না। কোথায় বিএনপি সরকার, কোথায় আওয়ামী লীগ সরকার? 96 বিলিয়ন ডলার টাকা নাকি শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। সাংবাদিক ভাইয়েরা আমার, যখন আমার এই সহযোদ্ধা ভাইয়েরা রাস্তায় কেঁদে কেঁদে বলেছিল, মা ভাত ভাতের থালা নিয়ে বসেছিল, কেন এই মেসেজটা আপনারা ছিটিয়ে দেন নাই? আপনারা আপনাদের আন্তরিকতার সাথে যতটুকু পারেছেন ছিটিয়ে দিয়েছেন। কোন কুচক্র মহল আমাদেরকে এটা আটকে রেখেছিল? সেই 96 মিলিয়ন ডলার টাকা যদি বিদেশে পাচার হয়, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে, বাংলাদেশে যদি একটা বাজেট পাস করতে চান, আমরা কালভার্ট চাই না, রাস্তা চাই না, ব্রিজ চাই না, আলিশান বাড়ি চাই না, আমি বাজার গাড়ি চাই না। আমি চাই শুধু অন্নদান, মৌলিক অধিকার। আমরা রোহিঙ্গা নয়, আমরা ভোটে ভোটে নির্বাচিত করে এদেশের প্রতিনিধি তৈরি করি। অথচ আমার আলেম ভাইদেরকে আর কত ঠকাতে চান? আমার সাংবাদিক ভাইদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি আমাদের সাথে আছেন? তাহলে সারা বাঙালি জাগো, জাগো সারা জনতা, তোমরা আমাদের পাশে আসো। নতুবা এখানে জিহাদ আন্দোলন হয়ে যাবে। জিহাদি আন্দোলন যুগ যুগ ধরে ইসলামের জয় হয়েছিল। যতটা কষ্ট পেয়েছে আমার ভাইয়েরা 40 বছর ধরে, আর কিন্তু 4 ঘন্টা সময় দেওয়ার মতো ধৈর্য নাই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চাইলে আমি যা খুশি তাই করে ফেলতে পারি। যদি আমার 50,000 শিক্ষকের পরিবারকে এখানে আনতে বাধ্য করেন, ঢাকা শহরকে আমি কখনো যানজট জমাতে চাই না, কোন অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স আটকাতে চাই না, কোন পথচারীর গাড়ি আটকাতে চাই না। আমি চাই না আমাদের কারণে দেশের কারো অফিস আদালত বন্ধ হোক। কিন্তু যদি আমার আরো কর্মী এখানে আনতে হয়,
তবে আমি ঢাকা শহরকে অচল করে দেব। আল্লাহর কসম। শুধু এইখানেই নয়, আমি 2 রাস্তাই বন্ধ করে দেব। যদি আমাকে সবার সামনে থাকতে হয়, যদি আমাকে সাদা কাপড় পরে নামতে হয়, সাদা কাপড় পরে নেমে যাবো। তবে বারবার আমার ভাইদেরকে অপমানের মুখ দিয়ে বাড়িতে ফিরে যেতে দেবো না আমি। তাই রপ্তায় অন্তর্বর্তীকালীন স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ, আমি একজন মাদ্রাসা শিক্ষিকা, সেই অধকারা পায়ে লেখাপড়া শিখেছি। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রী না। তবে আমার স্বপ্ন আছে যে আমার ছেলে মেয়ে এতটা মেধাবী যখন আল্লাহ পাক দিয়েছে, ওদেরকে আমি, আমার মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন, আমার ছেলে ভার্সিটিতে পড়ার স্বপ্ন, এই স্বপ্ন যদি অর্থের অভাবে মুছে যায়, এই দেশের কোন সেক্টরের মানুষকে আমরা ক্ষমা করবো না। এই 50,000 শিক্ষকের অভিশাপ তাদেরকে বুকে নিয়ে লালন পালন করতে হবে, পৃথিবীর কাছে থাকতে হবে। আমার এই সংগ্রামী ও ত্যাগী ভাইদের ঋণ তারা কোনদিন শোধ করতে পারবেন না। MA পাস করেছি, একজন পিয়নের মর্যাদা পাই না। কেন? কোরআনে কি এটা আছে? কোরআনে এই কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা মানুষকে তার যথাযথ মর্যাদা দাও, শত্রুকে কখনো ছোট করে দেখো না। এরিস্টটল বলেছিলেন এই কথাই, যুদ্ধে তুমি জয়লাভ করবে যদি তুমি তোমার শিক্ষককে যথাযথ মর্যাদা দাও। আমরা কি যথাযথ মর্যাদা পেয়েছি? পেয়েছি অপমান, লাঞ্ছনা, কঞ্চনা, পেয়েছি পুলিশের লাঠিচার্জ, গরম পানি। আমি, আমার কথা অনেক ভুল হতে পারে, কারণ আমার ভাইদের কষ্ট থেকে আমার কোনো বক্তৃতা নেই। আমার বক্তৃতার সারা ছন্দগুলো হারিয়ে গিয়েছে। বিগত 22 সালে আমার ভাইরা দেখেছে, প্রত্যেকটা বক্তৃতার মাঝে ছিল আমার কিছু ইংলিশ ওয়ার্ড, প্রত্যেকটা বক্তৃতার মাঝে ছিল আমার কিছু ছন্দ। আমার সেই ছন্দ হয়ে গেছে বন্ধ, কারণ একটাই শুধু দারিদ্রতা, দুঃখ, দুর্দশা, আমার সেই অসুস্থতা আমাকে আটকে দিয়েছে। তবে আমার মনোবল মরেনি। জাগো বাঙালি, জাগো আমার ছাত্র জনতা, আসো আমার সন্তানেরা, আমি মা হয়ে তোমাদেরকে আবেদন করছি, আমাকে সাহায্য করো। সেই 24-এর গণঅভ্যুত্থানে আমার সন্তানের রক্ত যেন বৃথা না যায়। দ্বিতীয় কোনো গণঅভ্যুত্থান বাংলাদেশে চাই না। চাই এই নতুন বাংলাদেশ সঠিকভাবে, সুন্দরভাবে পরিচালিত হোক। আমার বাংলার প্রত্যেকটি মানুষ সুখে থাকুক। এ বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ, উন্নত একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীতে সারা বিশ্বে পরিচিত হোক। তবে শিক্ষককে রাস্তায় বসিয়ে রেখে কিন্তু কোনোদিন সম্ভব হবে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষক যদি বসে থাকে রাস্তায়, তার মৌলিক অধিকার, ন্যায্য অধিকার আদায় করতে এসে যদি শিক্ষককে খেতে হয় মার, মা বোনকে থাকতে হয় রাস্তায়, বিশ্ববাসীকে জানিয়ে দিলাম সে বাঙালি জাতি কিভাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমার প্রশ্ন রয়ে গেল, আমার দাবি রয়ে গেল ছাত্র জনতার কাছে, আমি যদি তোমাদের পাশে 36 দিন পর্যন্ত থাকতে পারি মাঠে, আল্লাহর কসম আমার ঘরে চুলা বন্ধ ছিল, আমার টিউশনির টাকা দিয়ে আমি ছাত্রদেরকে নাস্তা করিয়েছিলাম। আজকে আমি ইনকিলাব পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে কখনো কোনো মহলকে আমি দেখি নাই আমার ভাইদেরকে 1 কৌটা পানি দিতে। তার যতটুকুই আমাদের জন্য আমি মনে করি সে নাস্তাটা ছিল বরকতের, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অসীম রহমত নিয়ে এসেছে। এই রহমতের মধ্য দিয়ে আমাদেরকে সমস্ত রাজনৈতিক দল সংহতি জানিয়েছেন। ঢাকা ভার্সিটির একজন অধ্যাপক আমাদের সাথে সংহতি জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত ছাত্র দল আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আপনাদের ঋণ শোধ করতে পারবো না, কারণ আপনাদের সংহতি প্রকাশ দেখে আমাদের শিক্ষক ভাইদের আস্থা বেড়ে গেছে যে আমরা বোধহয় পেয়ে যাবো ইনশাল্লাহ, আমাদের ফলাফল বোধহয় কাছে। এই সাহসটুকু যোগান দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য সকল বাঙালিকে আমি ধন্যবাদ জানাই। তবে আমার আহ্বান একটাই, ছাত্র আন্দোলন জাগো, আমাদের পাশে এসো। যদি এবার আমার স্বতন্ত্র ইফতারের মাদ্রাসাকে জাতীয়করণ করতে না পারি, আমার বোধহয় জীবনে আর কোনদিন হবে না। কারণ প্রত্যেক সরকারি একটা না একটা তাল বাহানা করে বারবার আমাদেরকে প্রেস ক্লাব থেকে হারিয়ে দিয়েছেন। বাঁচতে চান, শেষবার প্রশ্ন, যদি বাঁচতে চান ঢাকা শহরকে অচল করেন। সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না। বউ যখন কথা বলে না, গ্রাম বাংলার ভাইরা তাকে খাটায়।
তাই আপনাদেরকে বারবার খাটাচ্ছে, এবার শক্ত হন, দৃঢ় প্রতিজ্ঞা করেন। 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের সন্তান রক্ত দিয়েছিল এই শাহবাগে। ওনাকে আমরা পছন্দ করে সকলে ভালোবেসে বাংলাদেশের দায়িত্বের ভার দিয়েছি। আমরা কি বাংলাদেশের নাগরিক? আমরা কি রোহিঙ্গা? আমরা কি খাজনা দেই, ট্যাক্স দেই? 50,000 শিক্ষক 500 টাকা করে হলে প্রতি বছর কত টাকা ট্যাক্স দেয় হিসাব করেন। তাহলে রাজস্ব খাতে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকের সেই বরাদ্দটা জিরো খাতায় কেন হয় বারবার? সেই 66 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, 36-এ জুড়ে সেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই রক্ত কি আপনারা বৃথা যেতে চান? আমি আমার সন্তানের রক্ত বৃথা যেতে দেব না, না, না। যে বৈষম্য দূর করার জন্য আমার দেশের মেধাবী সন্তানদেরকে জীবন দিতে হয়েছে, এই শাহবাগ থেকে শুরু হয়েছিল। আন্দোলন নিয়ে এসেছিলাম প্রেস ক্লাবে, ওই উপরওয়ালা অসীম রহমান, সেই আন্দোলন এসে পড়েছে সেই রক্তের ঋণ শোধ করার জন্য শাহবাগে। এর আগে কখনো শাহবাগে আসি নাই, এবার শাহবাগে এসেছি শুধু 24-এর গণ অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করতে, স্বতন্ত্র মাদ্রাসার 40 বছরের অবহেলিত শিক্ষকদের লাঞ্ছনা, বঞ্চনা, অপমান দূর করার জন্য। আমি গতকালকে আপনাদেরকে কথা দিয়েছিলাম, হাল ছাড়বেন না, মাঠ ছাড়বেন না। এই সুশীল সমাজের কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে, পাশে এসে দাঁড়িয়েছেন। আমার সেই মুক্তিকামী সংগ্রামী সন্তানে এসেছেন, 3-3 বার করে রাতে খোঁজ দিয়েছেন কোন কুচক্র মহল আমাদের উপর কোন হামলা করেছেন কিনা। কারণ আমার সন্তানদের কাছে সারা দেশে পৌঁছে গেছে মেসেজ, মা বোনদের উপর পুলিশের লাঠিচার্জ, পুলিশের পানি ধস্তাধস্তি পৌঁছে গেছে, আর বেশি দেরি নয়। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রীকে মেসেজ জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে মেসেজ দিতে চাই, স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের ঘোষণায় যেন রাজস্ব খাত শূন্য এই কথা না শুনি। যদি এদেশের এই 50,000 শিক্ষকের দায়ভার নিতে না পারেন, তবে এইখানে এসে ঘোষণা দিতে হবে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাদের দুজনকে। হয়তো আপনাদের পদত্যাগ নয়তো স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণ। আমি এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, হয়তো জাতীয়করণ নয়তো মরণ। আশঙ্কা সাথে একজন শিক্ষক ভাইয়েরা যেন আমার মাঠ ত্যাগ না করেন, আমার হাজারো অনুরোধ রইল। আমার বন্ধু যদি আমার সাথে, আমার মায়ের বয়সী কিছু শিক্ষক আছে এখানে, রাত কাটাতে পারে এই কনকনে শীতের ভিতর, একটা কম্বল পাইলে এই দেশের নাগরিক হয়ে আমার বাবার সমতুল্য শিক্ষকদেরকে এই 5টা কম্বল দেওয়া হয়েছিল। আমার বোনরা গতকালকে পুলিশের সেই পানি দিয়ে ভেজা পোশাক দিয়ে আজও আছে। আজ আমি খেয়াল করেছি আমার একজন কহিল ভাত খাইনি সকাল থেকে। এই ক্লাব পত্রিকার পক্ষ থেকে আমাদেরকে সকালবেলা রুটি কলার ডিম দেওয়া হয়েছিল। এই দুপুরে আমার অনেক মা বোনরা, অনেক সহযোগিতা ভাইয়েরা খাবার পায়নি। বাংলাদেশের টাকা কোথায় যায়? বাংলাদেশের সম্পদ বাংলাদেশে কাজে লাগান, এই জনগণকে জনশক্তিতে পরিণত করেন। দয়া করে দেশের টাকাকে বিদেশে পাচারের খবর শুনতে চাই না। আমার এই প্রিন্ট মিডিয়ার ভাইদের খবর থেকে আমরা জানতে পাই, টিভির যখন খবর দেখতে যাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অমনেরা তখন কিভাবে লজ্জা করে না এই সংবাদ কানে আসে? সেই ধিক্কার জানানোর আগে যেন স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা, কত টাকা বাজেট করা হবে, কখন আমাদেরকে জানাবেন।